ফিরে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন পর্ব নিয়ে। আজ বর্ণনা করছি অভিশপ্ত বনের পর্ব ৩, চুক্তি। ঋষভ নিখোঁজ। গ্রামের লোকেরা কেউ কিছু বলতে চায় না। মাধবী একা ঘুরে বেড়ায় ঋষভকে খুঁজে, কিন্তু প্রতিটি মোড়েই কেউ যেন তাকে অনুসরণ করছে। রানু আবার এসে বলে, যে ঢুকেছে সে এখন ওদের অন্তর্ভুক্ত। তাকে ফেরাতে হলে চুক্তি করতে হবে। মাধবী প্রশ্ন করে, চুক্তি মানে কাদের সঙ্গে? রানু হেসে বলে, চৌধুরী বনকে চুক্তি করেছিল এক পুরাতন রক্তের হাত ধরে, সেই রক্ত এখনো জেগে আছে। সুদীপ চৌধুরী, চৌধুরী বংশের একমাত্র জীবিত উত্তরসূরি। সে বলে, আমার পূর্বপুরুষরা একটা নিষিদ্ধ চুক্তি করেছিল। বন, মন্দির এবং আত্মারা সবকিছু ছিল এক বিশ্বাসঘাতকতার ফল। আমার ঠাকুরদাদা বলতেন, একবার যদি আত্মারা তোমার রক্তের গন্ধ পায়, তুমি আর স্বাভাবিক থাকবে না। মাধবী ও সুদীপ মিলে যায় পুরাতন মন্দিরে, যেখানে পাথরে লেখা আছে এক প্রাচীন মন্ত্র। চুক্তি রক্ষা না করলে ফিরে আসবে অভিশাপ। প্রতি শতাব্দীতে একবার দরজা খুলবে এবং আত্মারা নেবে রক্তের প্রতিশোধ। সুদীপ চুপচাপ বলে, ঋষভ এখন তাদের কাছে। এখন ওকে ফেরাতে হলে কাউকে দিতে হবে কিছু, আত্মা বা আত্মীয়তা। ঋষভ উঠে আসে একটা অদ্ভুত কুয়াশায় ভরা জায়গায়। এটা বাস্তব জগৎ না, ছায়াবন, যেখানে সময় থেমে থাকে। এক মহিলা এগিয়ে আসে, পুরনো ধুতি ও শাড়িতে, তার গলা নেই, মুখটা ফাঁকা, শুধু চোখ। সে বলে না, তার মনের শব্দ ঋষভ শুনতে পায়। তুই সেই সাংবাদিক, তোর কলম দিয়ে সত্যি ফাঁস হবে, আগে চুক্তি কর। মাধবী রানুকে জিজ্ঞেস করে, আমি কি দিতে পারি? আমি ওকে ফেরাতে চাই। রানু বলে, তুমি ওর হয়ে আত্মার সাথে চুক্তি করো। তোমার আত্মা অর্ধেক দিয়ে ওকে ফেরাতে পারো। কিন্তু তার মানে, তুমি আর মানুষ থাকবে না। মাধবীর রাজি হয়। মন্দিরে আগুন জ্বলে ওঠে, মাধবীর চারপাশে ছায়া ঘুরে। তারা বলে, তুমি ওর হয়ে দিচ্ছ নিজেকে। মাধবী চোখ বন্ধ করে বলে, হ্যাঁ, ঋষভ ফিরবে, আমি থাকবো ছায়া হয়ে। এক বিশাল শব্দে সব অন্ধকার, বজ্রপাত, কুয়াশা, বাতাস। ঋষভ জ্ঞান ফিরে পায় মন্দিরের সামনে। মাধবী নেই। সে চারপাশে তাকিয়ে বলে, মাধবী, মাধবী কোথায়? কোথাও কেউ নেই, শুধু বাতাসে ভেসে আসে মাধবীর কণ্ঠ। তুমি নিরাপদ। সুদীপ ধীরে ধীরে মন্দির থেকে দূরে হেঁটে যাচ্ছে। সে হালকা হাসে। তার চোখ লাল হয়ে ওঠে। সে ফিসফিস করে, একটা আত্মা গেল, এখন আরো 6 জন লাগবে। অভিশাপ পুরোপুরি শেষ হয়নি। ফিরে আসলাম অভিশপ্ত বনের পর্ব 4, ছাড় তালিকা নিয়ে। গল্পের শুরুতে বলা হয়, ঋষভ ফিরে এলেও সে বদলে গেছে। রাত হলে তার চারপাশে ছায়া জমে, আয়নায় তার প্রতিবিম্ব কিছুটা বিকৃত। সে প্রায়ই বলে ওঠে, আমার ভেতরে কিছু কথা বলছে, আমি আর একা নই। রানু একটি কাগজের খাম ঋষভের হাতে দেয়। ভেতরে কয়েকটি নাম লেখা। 1, ঋষভ। 2, মাধবী। 3, সুদীপ। 4, অভিরূপা, গ্রামের প্রাক্তন জমিদার পরিবারের এক বয়স্ক মহিলা। 5, দীপন, এক পর্যটক, বনে গিয়েছিল ছবি তুলতে। 6, সায়ন্তন। 7, তুমি, এই নামের জায়গা খালি। ঋষভ জিজ্ঞেস করে, এই তালিকাকে বানিয়েছে? রানু কাঁপতে কাঁপতে বলে, ওরা, ছাড়া, যারা অভিশপ্তদের বেছে নেয়। প্রত্যেক 70 বছর পর 7 জনকে নেয় তারা। ঋষভ দেখতে পায়, সুদীপ নিজের ঘরে পাথরের ছাপের ওপর কিছু রক্ত ঢালছে। ঋষভকে দেখে সে ঠান্ডা গলায় বলে, তুমি ফিরেছ, এটা চুক্তিরই অংশ। আমি রক্ত দিয়েছি, ছাড়া আমাকে বাঁচিয়ে রেখেছে। এখন আমাকে তালিকায় থাকতে হবে না, তোমাদের থাকতে হবে। ঋষভ ও রানু দেখা করে অভিরূপা দেবীর সঙ্গে। তিনি বলেন, আমি জানি, ওরা আবার ফিরেছে। আমার স্বামীও হারিয়েছিল এই বন। ছাড়া প্রথমে মনে হয় স্মৃতি, তারপর হয়ে ওঠে ভয়। তিনি ঘরের দরজা বন্ধ করে দেন, কিন্তু রাতেই তার দরজা নিজে নিজেই খুলে যায়। ঋষভ ও রানু খুঁজে পায় দীপনের ক্যামেরা, তাতে একটা ভিডিও আছে। ভিডিওতে দেখা যায় দীপন বনের ছবি তুলছিল, হঠাৎ তার ক্যামেরার লেন্সে একটা মুখ আসে, তারপর ক্যামেরা পড়ে যায়, আর শুধু অন্ধকারে শোনা যায়, চুক্তি পূর্ণ করতে হবে। ঋষভ একটি আয়নায় মাধবীর মুখ দেখতে পায়। সে বলে, সুদীপ বিশ্বাসঘাতক। আমি ছায়াদের ভেতরে আছি, কিন্তু আমি তোমার পাশে আছি। তালিকার শেষ নাম যাতে না লেখা হয়, সেটা বন্ধ করো। ঋষভ জানতে পারে, চৌধুরী বংশ একসময় এক অভি পুরোহিত এর বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাকে বনে জীবন্ত পুড়িয়ে দেয়।
তার অভিশাপই এই বনকে বন্দি করেছে। 70 বছর পর তার আত্মা আবার জেগে ওঠে, 7 জনকে আহুতি হিসেবে দাবি করে। ঋষভ আয়নায় নিজের দিকে তাকিয়ে দেখে, তার নামের পাশে সেই ফাঁকা জায়গায় অদৃশ্য হস্তাক্ষরে লেখা হয়ে গেছে 7। তৃষা, ঋষভের ছোট বোন, যিনি শহরে থাকেন। ঋষভ চিৎকার করে ওঠে, না, না, ওকে এই তালিকায় আনতে পারো না। পর মুহূর্তে অন্ধকার থেকে ছায়াদের হাসির আওয়াজ শোনা যায়। আজকের মতো শেষ করছি আমাদের এই পর্ব। ফিরে